আজকে আসলেই মানে people are really enjoying this summer. Короче, они загадили не только Скарбара-Блас, они загадили... মোবাইল তাহলে দেখেন বিচ। ও মাই গড, ডগের মধ্যে সকালে আসছিলাম আবার বিকালে আসলাম। দেখি তৃতীয় পক্ষ কি করে, কালোটাকে কালোর পক্ষ নেয় নাকি সাদার পক্ষ নেয়, দেখা যায়। বাবা, তার মানে মারামারিতে দেখা যায় যে ছোটটা এক্সপার্ট। এবার এবার আক্রমণ করতেছে উল্টা, এবার কালোটা ওরা ধরাশায়ী করতেছে সাংঘাতিকভাবে। এই হাঁসগুলো দেখা যায় কেউ খাবার দেয় না, তারা কীভাবে খাবার সংগ্রহ করে কে জানে। হয়তো তারা পানির থেকেই কোনো মাছ টাছ ধরে। এখানে দেখা যায় বেশ কয়েকজন আছে এখানে, এই যে সুন্দর পানিতে পা ডুবায় আপনি এখানে বসতে পারবেন। ও মাই গড, এখানে একজন নেমে গেছে পানিতে, উরি বাবা কি সাহস দেখে। এই যে সাদা সাদা পাখিগুলো খুব সুন্দর, এই পাখিগুলো খুবই সুন্দর, অনেক বিকট আওয়াজ করে, কি পাখি জানি না, যখন উড়ে বা যখন আওয়াজ করে তখন বিকট আওয়াজ হয়। দেখেন এই বিচ এখান থেকে শুরু, সিলভার বিচ এখান থেকে উডবাইন পর্যন্ত একদম ওই যে সবুজ, যে ওই যে সবুজ যে ইগুলো দেখা যায়, ওই যে সবুজ যে বড় একটা চিমনির মতো, ওইটা পুরাটা এই আরও ওদিকে উডবাইন বিচ। ওইখানে চেরি বিচ আছে, একটা ফুটবল মাঠ আছে, প্র্যাকটিস মাঠ, ওইখানে সবাই ইন্টারন্যাশনাল প্লেয়াররাও আসে এখানে প্র্যাকটিস করতে। এই বিচেই আসলে পুরা এই ইস্ট ইয়র্ক, এটা আছে, এটা টরেন্টো, বাট এটা হচ্ছে একটা মানে ইস্ট ইয়র্ক মানে হচ্ছে এটা আপনি পূর্ব দিকটা। তো এই পূর্ব এই অঞ্চলের লোকজন এই বিচে বেশি আসে, অন্য অন্য বিচেও যায় কিন্তু ওইটা অনেকটা দূরে সিটি থেকে। আমার ইচ্ছা আছে অন্য বিচেও যাওয়ার, কিন্তু আসলে সময় বের করা বা কাউকে সাথে নেওয়া, হয়তো আমি ফ্রি আছি আরেকজন ফ্রি নাই, এই জন্য আর একা একা এই দেশের শহর থেকে দূরে যাওয়াটা খুবই রিস্কি। কারণ আপনি ড্রাইভ করে একা গেলে দুইজন ড্রাইভ করলে সুবিধা, একজন রেস্ট নিতে পারলো, একজন ড্রাইভ করলো, বা কোনো প্রবলেম হলে আরেকজন ড্রাইভ করতে পারবে গাড়ি। কিন্তু একজন গেলে কোনো রাস্তাঘাটে প্রবলেম হলে বিপদ, তখন সেই বিপদ থেকে ফেরত আসা খুব কঠিন। কারণ শহরের বাইরে কোথাও গাড়ি, অনেক সময় গাড়ি যদি মনে করেন ফ্ল্যাট হয়ে গেল, চাকা ফ্ল্যাট,
তখন সমস্যা অনেক রকম জটিলতা থাকে। দুইজন থাকলে একজন হয়তো গাড়িতে ওয়েট করলো, আরেকজন গিয়ে এখনও হেল্প নেওয়ার জন্য কোথাও যেতে পারলো। খুবই সুন্দর ওয়েদার আজকের, মানে 22 এরকম হবে টেম্পারেচার। বিকালে মানে দুপুরের টাইমে 30+ ছিল, এখন অনেকটাই কম। আর বিচে আসলে এই বিচটা এরকম যে আপনি ঠান্ডা জল খাইলে যেরকম একটা শীতলতা অনুভব করবেন, ঠিক এইখানে ওই অনুভবটা করবেন। দে স্টিল ফাইটিং, ও মাই গড। সো maybe they are just enjoying. It's not real fighting, it's just they are playing, that's all. কিন্তু ও যেভাবে লম্বা সেই অনুযায়ী কিন্তু ওর সাহস এরকম নয়, সাহস বা শক্তি। তো ওদের ফাইটিং দেখে খুব মজার একটা ঘটনা মনে পড়লো। এই যে এইখানে আর একটা গ্রুপও ফাইটিং করতেছে মনে হচ্ছে। আমাদের মসজিদের মাঠে, আমাদের এই যে চৌধুরী বাড়ির মসজিদের মাঠে হাসান হোসেন দুই ভাই, আমাদের ভাতিজা, দুজনে এরকম গলাগলি লাগলো। তো হোসেন হচ্ছে কি হাসানের ফালাই দিছে নিচে। হাসান আর উঠতে পারতেছে না কোনোভাবে, যতই চেষ্টা করে সে আর উঠতে পারতেছে না। তা আমরা বরাবরই উৎসাহ দিতেছি, ঠিক আছে দেখি কে জিতে। আমাদের তো ছোটোবেলায় এরকম একটা অভ্যাস ছিলই, মারামারি লাগলাম হাততাল দিতাম, যে বিশেষ করে গলাগলি, ওরকম নাক ফাটাফাটি হইতো না আমাদের ছোটোবেলায়। তো দেখা গেল হাসান কোনোভাবেই উঠতে পারতেছে না। তো যাই হোক, আমরা হোসেনকে টাইনে সরাই দিলাম এবং হাসানরে মোটামুটি মুক্ত করা হলো। এবং তার জিজ্ঞেস হলো যে তুই বড় হয়ে তুই পারলি না? বললো যে কাকা আমার তো রাগই ওঠে নাই, রাগ উঠলে দেখতেন ওরা কী করতাম। তা আমার মনে হয় বড় কুকুর আসলে রাগই ওঠে নাই, রাগ উঠলে হয়তো ফাইটিংয়ে সেই জিততো আজকে। ওই যে একটা স্পিড বোট আসতেছে, এখানে আসলে অনেকটা স্পিড বোটগুলো দেখলে মনে হয় পদ্মা নদীর পাড়ে দাঁড়ায় আছি, যদিও পদ্মা নদীর পানি এরকম না। ওই যে একটা ফিশিং বোট দেখেন, অনেক বড় একটা বোট আসতেছে, এটা অনেক দূরে চলে যায় ফিশিং করতে। এবং ফিশিং বোটগুলো সাধারণত এই দিকে থাকে, এই যেদিকে ক্যামেরা তাক করা, ঠিক ওইখানে ওই যে সবুজ এইগুলো দেখতেছেন ওইটার ওই পাশে অনেক ফিশিং বোট একদিন দেখাইছিলাম। এখানে ইঞ্জিন চালিত ফিশিং বোট, এবং অনেক লোকই যায়, বড় বড় বড়শি, অনেকগুলো বড়শি নিয়ে যায়। বোটটা এদিকে আসতে, ও এদিকে আবার মুভ করতেছে, হয়তো ওরা কোথাও বড়শি ফেলছে এইখানেই, আবার ওই ওদিকে ঘুরলো, বা কোস্টগার্ড হইতে পারে। এখানে ওয়েদারটা খুবই সুন্দর এখন, মনে হবে আপনি ঠান্ডা পানি খাইলে যেরকম শীতলতা অনুভব করবেন গলার মধ্যে, এই শরীরে ওইরকম একটা শীতল একটা আবহাওয়া। কেউ ভলিবল, কেউ ফুটবল, কেউ ভলিবলটাকে ফুটবল বানাইতেছে। তো আসলে এই সামারটা তাদের কাছে ভেরি স্পেশাল। এই কারণ হলো, আমার যেটা মনে হয়, আমি ডেটা ভুলে গেছি, এখানে একটা বিশেষ প্রাণী আছে, ওই প্রাণীটা যখন বাইরে বের হয় তখনই ক্যানাডিয়ানরা বুঝতে পারে যে সামার শুরু হয়েছে। আমি প্রাণীটার নাম ভুলে গেছি, আমাদের একটা টপিক্সে ছিল, ঠিক এই মুহূর্তের নামটা মনে নাই। তো শীতে উইন্টারের সাথে সে গর্তের মধ্যে লুকায় থাকে, তো সামার আসলেই সে গর্তের থেকে বের হয়ে আসে, তখনই ক্যানাডিয়ানরা বুঝতে পারে যে সামার স্টার্ট। মানে তাদেরকে তো যখনই আপনি দেখবেন আশপাশে, তো সামারটা আসলে তারা খুব এনজয় করে, তারা আনন্দ ফুর্তি করে। দেখা যায় যে উইন্টারে সবাই ঘরের মধ্যে বন্দি থাকে, বা যখন স্নোফল হয়, এখন আধুনিক যন্ত্রপাতি ইকুইপমেন্ট আছে, এখন স্নো সরানো খুব একটা কঠিন কাজ না। কিন্তু আজ থেকে হয়তো 50 বছর আগে, 100 বছর আগে হয়তো এত টেকনোলজি এরকম হয়তো ছিল কিনা যে তখন খুব দ্রুত রিমুভার করা।
রিমুভ করা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। তো রিমুভ করা তো এত সহজ হয়তো ছিল না। এখন যেরকম মুহূর্তের মধ্যে অনেক স্নো, আপনি একদম গাড়ি দিয়ে রাস্তার মানে যখন গাড়ি নিয়ে মেইন রোড দিয়ে যে গাড়িগুলো যায়, এমনভাবে স্নোগুলো তুলে তুলে সাইড দিয়ে ফেলে দেয় মেশিন দিয়ে, মনে হয় কি যে খুবই সহজ কাজ। তো এই জন্য এখন তারা হয়তো এই উৎসবটা তারা আগে থেকেই করতো, যে সামার আসলেই এটা বাঙালি মনে হইতেছে। তো এরা সামারটা ভীষণ এনজয় করে। আমরা একটু জাস্ট এই রোড দিয়ে একটু গেলে আগাইলেই হাতের বাম দিকে, এই রোডের হাতের বাম দিকে কুইন স্ট্রিট। এই কুইন স্ট্রিটে আপনি বিভিন্ন রকম দেখাইলাম একটু আগে, যে বিভিন্ন রকম মিউজিশিয়ানরা বিভিন্ন ঢঙে বিভিন্ন গান করতেছে এবং ফুড ফেস্টিভ্যালের মতো অনেকটা। আর এখানে যারা আসছে তারা তো একদম রিল্যাক্স। বিচে আসলে আমার একটু আগে মাথা ব্যথা করতেছিল, কফি খাইছি, কোনো কাজ হয় না, কিন্তু এখন একটু একটু ভালো লাগতেছে। আবার শীতও করতেছে হালকা, কারণ এখানে টেম্পারেচারটা একদমই ভিন্ন। বিচে আসলেই মানে 4-5 ডিগ্রি 6 ডিগ্রি কমে যায় টেম্পারেচার, এত হিমশীতল হাওয়া। দেখেন হাঁসগুলো, এরা পুরো যখন প্রচণ্ড বরফ থাকে সেই বরফের মধ্যেও তারা এরকম ফিশিং করে। আবার এই যে এখন সামার, এখন এটার মধ্যেও তারা দেখা যায় ফিশিং করতেছে। এরা বাঙালি, যত বাংলা কথা বলতেছে। এখানে কিন্তু একটা সাইনবোর্ড আছে। আজকে মসজিদে এক নামাজ পড়তে গেলাম, এখানে সুন্নাতুল জুমা, না, মসজিদটার নাম হচ্ছে সুন্নাতুল জামাত। মসজিদটার ভিতরে সুন্দর একটা বাণী লেখা আছে যে তুমি নীরব থাকো, বাংলাটা এরকম যে তুমি নীরব থাকো, তুমি এখানে আল্লাহর ঘরে আসছো। এখানে দেখেন একটা কুশন লেখা, ইউ আর এন্টারিং এ ডগস অফ লেশ এরিয়া, ডগ রানিং অ্যাট লার্জ। আপনি এখানে এমন একটা এরিয়া আসছেন যে বলা হয়েছে যে এখানে কিন্তু মানে সবসময় মানে ছাড়া থাকে কুকুরগুলো অনেক সময়, এবং তাই দেখতেছি। সুতরাং এটার থেকে আপনি সাবধান থাকবেন। এবং তারা দৌড়ায়, অনেক বড় বড় দৌড় দেয়, কম্পিটিশন, এটাই বলছে। আর আরেকটা জিনিস ভালো লাগছে আজকের মসজিদটা, এর আগেও গেছি এই মসজিদে, কখনো ছবি তুলি নাই, বা এখানে ইফতার করায় পুরো রমজানে। আপনি যত বাঙালি কমিউনিটির লোকজন আছে, পুরুষ মহিলা সবাই মসজিদে চলে আসে। কারণ আপনার দুইটা কারণে মসজিদে আসে। প্রথম কারণ হচ্ছে এখানে যারা আমরা ব্যাচেলর বা তারা এই দেশে ইফতার কিন্তু অনেক এক্সপেন্সিভ। আপনি যদি একা ইফতার করেন তাও আপনার হয়তো $25-30-40 খরচ হবে একটা রমজানে। তো $40 ইটস নট আ স্মল অ্যামাউন্ট, এটাই সত্যি। এটা হয়তো অনেকে রিয়েলিটি বলবে না। ধরেন $30-40 নিচে আপনি ইফতার করতে পারবেন না যদি কেনেন, আর যদি নিজে বানান তাও আপনার হয়তো $15 খরচ হবে, যেটা বাংলাদেশে অনেক টাকা। কিন্তু আপনি যদি মসজিদে যান, আপনি নামাজও পড়তে পারলেন এবং ফ্রি ইফতার, এবং ভালো মানের ইফতার খাওয়ায় আপনাকে। 2-3টা আইটেম দেয়, জুস দেয়, তারপরে আপনার বোরহানি দেয়, বিরিয়ানি, একদিন বিরিয়ানি দেয়, একদিন রুটি গরু মাংস দেয়, মানে ফ্রুটস তো আছেই সাথে। সুতরাং এটা ভীষণ রকমের টেস্টি হয়। এবং মসজিদের ইফতারগুলো এরকম না যে কোনো ভালো মানের ইফতার দেয়, মানে কোয়ালিটি ফুড দেয়। মানে আপনি সারাদিনের যে রোজা রাখছেন, আপনার ওই দুর্বলতা, আপনার ওইটা কেটে যাবে একদম। তো এই জন্য মানুষ রমজানে মসজিদেই সাধারণত। আর যারা ফ্যামিলি নিয়ে আছে তারা হয়তো কেউ 1-2 দিন আসলো, বাকি সময় তো বাসায় করে হয়তো বা।
তবে অনেক ফ্যামিলি দেখছি আমি একদম বাচ্চা কাচ্চা সহ মসজিদে চলে আসে, কারণ এখানে সব রকম এই মসজিদটা আয়োজন আছে। বিশেষ করে ওই মসজিদটায় সুন্নাতুল জামাত, এই মসজিদটা বাঙালি কমিউনিটি সবাই চলে আসে। তো কারণ ওই মসজিদটা খুবই সুন্দর। আরেকটা জিনিস ভালো লাগছে মসজিদের, যে ওইখানে টাকা ওঠানোর কোনো সুযোগ নাই, মেশিন লাগানো আছে। আপনি বিভিন্ন রকমের অপশন দেওয়া আছে, $5, $10, $20, $25 এরকম অপশন দেওয়া আছে। কেউ যদি ডোনেট করতে চায় আপনি ওই অ্যামাউন্টে চাপ দিবেন, আর আপনি আপনার কার্ড মোবাইলের মানে আপনার ক্রেডিট কার্ডটা টাচ করবেন, ব্যাস টাকা কেটে নেবেন, ডোনেট হয়ে যাবে। অন্য অন্য মসজিদে যেরকম আমাদের এই যে ড্যানফোর্থে 2-3টা মসজিদে মানে পুরা নামাজ জুড়ে টাকা ওঠানোর জন্য, টাকা কালেকশন করার জন্য এই গলি সেই গলি, মানে লোকজন ঢুকতেছে একজনের পর একজন। আবার নামাজ পড়ে যখন পড়তে ঢুকবেন তখন এক গ্রুপ দাঁড়ায় থাকে মসজিদের গলির ভিতরে, আবার বের হওয়ার সময়, মানে একটা বিশাল রকম একটা মানে আয়োজন টাকা তোলার জন্য। কিন্তু ওই মসজিদটা আজকে দেখলাম যে না, এরকম কোনো কিছুই নাই। আপনি কেউ রিকোয়েস্ট করতেছে না, ওখানে সব অপশন দেওয়া আছে, আপনি চাইলে ডোনেট করতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা সুন্নাতুল জামাত। মসজিদটা ভীষণ সুন্দর, বিশাল পার্কিং, মানে একসাথে কয়েকশো গাড়ি, মনে হয় 400-500 গাড়ি মনে হয় পার্কিং করার মতো সুযোগ আছে এখানে। 300 to 500 হবে সম্ভবত। আর মানুষ এখানে নামাজ পড়তে পারবে সম্ভবত 10,000 বা কাছাকাছি। মসজিদটা ভীষণ সুন্দর। আর অন্য অন্য মসজিদ তো ছোটো, এখানে দেখা যায় যে এই সামারে দেখা যায় যে গরমই লাগে, ফ্যান ট্যান কিছু ব্যবস্থা থাকলেও ওরকম অনেক লোকজন নামাজ যখন একসাথে পড়ে ওই পরিবেশটা তো আসলে হয় না। কিন্তু এই মসজিদটা দেখলাম সেন্ট্রাল এসি এবং খুবই সুন্দর একটা পরিবেশ। তারা স্টিল দে আর ফাইটিং। এই যে পানিতে এখন নামলো, তাদের যুদ্ধ মনে হয় শেষ। তা এখন গোসল করে একদম বালু টলু লাগে, একদম অবস্থা খারাপ। তো এই দেশের কুকুরের দুইটা অসুবিধা। একটা হচ্ছে যারা কুকুর পালে তাদের পকেটে সবসময় 2-4টা পলিথিন রাখতে হবে, কারণ কুকুর যেখানেই মানে পুপ করবে সেখান থেকেই তাকে তুলে নিয়ে যেতে হবে পলিথিনে করে, এবং পকেটে রেখে দিতে হবে। যদি আশপাশে ডাস্টবিন থাকে তো ফাইন, নাহলে পকেটে রাখতে হবে আপ টু ডাস্টবিন পর্যন্ত। মাননি স্পিকার 1600 মাইলস অফ কাঁচা রাস্তার মতো, যে আপনি এটা পকেটে রাখতে হবে। দেন আপনি এই তাদের গোসল মনে হয় শেষ। পানি মনে হয় অনেক ঠান্ডা, তারা বেশিক্ষণ পানিতে থাকলো না, চলে আসলো। তো এখন যদি আবার গড়াগড়ি দেয় তাহলে তো আবার পানিতে নামতে হবে। আমার মনে হয় যে তারা আবারও পানিতে নামবে, কারণ তারা এখনও গ্যাঞ্জাম শেষ করে নাই। ও মাই গড, আমার মনে হয় ছোটোটা একটু জিদ বেশি, যেটাই যে বাকি দুইজন কিন্তু ঝিমাইতেছে দুই পাশে, তারা খুব একটা আগ্রহী না। কিন্তু এর আগ্রহ তো প্রচণ্ড লেভেলের এই দুজনের, মানে রে বাবা, মানে কোনোভাবেই তাকে মানে স্বস্তি দিতেছে না। ও সরে যায় কিন্তু ও মাই গড, কুকুর ধরছিল কিন্তু এরা মনে হয় কামড় দেয় না, কারণ তবে কামড় দিবে আপনাকে যদি ওর মালিক আপনাকে বইলা দেয়। তবে মজার ব্যাপার হচ্ছে এদেশে কুকুরই কিন্তু ইংরেজি বোঝে, বাংলা বুঝে না। আপনাকে ইংলিশে কমেন্ট করতে হবে, সেই এই গল্পের মতো যে সৌদি আরবে গেলাম শুধু আজানটাই বাংলায় দেয় আর সব আরবিতে। তো এই দেশে কুকুর কিন্তু বাংলা বুঝে না, তাকে ইংলিশে কমেন্ট করলেই সে দৌড়ে যায়, ঝাঁপায় পড়বে।
সুতরাং আর না হলে আপনাকে খুব একটা সে কোনোভাবেই আপনাকে কামড় দিবে না বা আপনাকে আঁচড় দিবে না। কিন্তু মালিক যদি বলে যে ধরো, তাহলে আপনাকে ঠিকই এসে ধরবে। আরেকটা বিষয় হলো, মালিকের বলতে হয় না। যদি কোনো বাসায় আপনি, যে বাসায় কুকুর আছে, এরকম বাসায় যদি আপনি যান, গেটের কাছে গেলেই সে আপনাকে এমনভাবে আপনার কাছে এসে চিৎকার করবে, কামড় দিবে না, চিৎকার করবে। মালিক যদি এসে বলে যে এই কিছু বইল না, এরকম কিছু যদি বলে, তাহলে বুঝবেন, তার মানে মালিক বুঝবে যে মালিক পক্ষে কোনো আত্মীয়। আর যদি মালিক কিছুই না বলে, আর মালিক উল্টা দিয়ে বলে যে ধর, ব্যাস, তাহলে আপনাকে একদম কামড়ে টামড়ে আপনার ছিঁড়ে ফেলবে। ওই যে হাঁসগুলো যাইতেছে। খুবই চমৎকার বীজ। এখন অলমোস্ট মনে হয় কত, 9:45 বাজে, 1:45 বাজে। সন্ধ্যা হইতে এখন অনেক বাকি। সাধারণত 9টা বা 8:30টার দিকে সন্ধ্যা হয়, 9টার দিকে একদম অন্ধকার শুরু হয়। তো ঠিক আছে, বাসার দিকে যাই, অনেক বেলা হলো। এখন একটু মাথা ব্যথাটাও কমছে।